শিক্ষার্থীবৃন্দ, আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের অষ্টম অধ্যায় থেকে আলোচনা করব। আমাদের আজকের আলোচ্য বিষয় মাল খতিয়ান ভারযুক্ত গড় পদ্ধতি। এই বিষয়বস্তুর আলোকে আমাদের আজকের শিক্ষণফল ভারযুক্ত গড় পদ্ধতিতে মাল খতিয়ান প্রস্তুত করতে পারবে। শিক্ষার্থীবৃন্দ, আজকের অনলাইন ক্লাস শেষে তোমরা কীভাবে ভারযুক্ত গড় পদ্ধতিতে মাল খতিয়ান প্রস্তুত করতে হয় সেটা শিখতে পারবে এবং তোমরা ভারযুক্ত গড় পদ্ধতিতে মাল খতিয়ান প্রস্তুত করতে পারবে। শিক্ষার্থীবৃন্দ, ভারযুক্ত গড় পদ্ধতিতে মাল খতিয়ান প্রস্তুত করতে গেলে আমাদের একটি উদ্দীপকের প্রয়োজন হবে। সে কারণে আমরা বোর্ডে একটি উদ্দীপক লিখে রেখেছি। আমি প্রথমে সেটা পড়ে দিব। তোমাদের উচিত হবে সেটা প্রথমে খাতায় লিখে নেওয়া এবং তারপরে সেটি সমাধান করার মধ্য দিয়ে আমরা ভারযুক্ত গড় পদ্ধতিতে মাল খতিয়ান প্রস্তুত করা শিখব। শিক্ষার্থীবৃন্দ, প্রথমে উদ্দীপকটি আমি পড়ে দিচ্ছি। ফাহিম কোম্পানি লিমিটেডের মজুদ সংক্রান্ত তথ্যাবলী নিম্নে প্রদত্ত হল। 2013 মার্চের 1 তারিখ প্রারম্ভিক উদ্বৃত্ত 400 একক, প্রতি একক 4 টাকা দরে। মার্চের 7 তারিখ ইস্যু 250 একক। মার্চের 8 তারিখ ক্রয় 300 একক, প্রতি একক 4 টাকা 80 পয়সা দরে। মার্চের 20 তারিখ ইস্যু 200 একক। মার্চের 25 তারিখ ক্রয় 200 একক, প্রতি একক 4 টাকা 50 পয়সা দরে। 31 মার্চ তারিখে সমাপনী মজুদ পণ্যের পরিমাণ ছিল 400 একক। করণীয়তে বলা হয়েছে ভারযুক্ত গড় পদ্ধতিতে মাল খতিয়ান প্রস্তুত করো। শিক্ষার্থীবৃন্দ, এই উদ্দীপকটি আমরা ভারযুক্ত গড় পদ্ধতিতে মাল খতিয়ান প্রস্তুত করার জন্য আমরা এখানে একটি ছক এঁকে রেখেছি এবং ছকের মধ্যে এই সমস্যার সমাধানও আমি আগে থেকে করে রেখেছি সময় বাঁচানোর জন্য। এইটি আমি তোমাদের বুঝিয়ে দেব এবং তার মধ্য দিয়ে কিভাবে ভারযুক্ত গড় পদ্ধতি ব্যবহার করে আমরা মাল খতিয়ান প্রস্তুত করতে পারি সেটা শিখব। তো দেখো, মাল খতিয়ানের যে ছক সেটা তোমরা আগেই আমি পূর্ববর্তী যে সমস্ত ক্লাস নিয়েছি সেখানে আমি শিখিয়েছি। তো ছকটা হচ্ছে, এখানে আমি আরো একবার বলে দিই। এখানে প্রথমে একটি দাগ দিলাম এবং তার নিচে আরেকটি একটু মোটা, এখান থেকে এই পর্যন্ত একটি মোটা করে দাগ দিয়ে দিলাম। এইবার পুরো জায়গাটিকে আমি কয়টি ভাগ করলাম, তারিখ বিবরণী 2টা ঘর কেটে নিলাম। তারপরে প্রাপ্তি বা ক্রয়ের জন্য এখান থেকে এই পর্যন্ত এখানে একটা দাগ দিলাম। তারপরে এখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে ইস্যু বা বিক্রয়। তারপরে এইটুকু থাকলো উদ্বৃত্তের জন্য। এইবার প্রাপ্তি বা ক্রয় এই অংশটিকে আমি 3টি ভাগ করলাম, পরিমাণ, হার, মূল্য। ইস্যুতে আমি 3টি ভাগ করলাম, পরিমাণ, হার, মূল্য। উদ্বৃত্তে আমি 3টি ভাগ করলাম, পরিমাণ, হার, মূল্য। এইভাবে আমি ছকটাকে দাগ দিয়ে কেটে নিলাম। এরপরে আমি যে দাগগুলো এইভাবে দিয়েছি সেটি একটু করে এন্ট্রি আমি লিখব। সেটা টাকা পয়সা ঠিকঠাক মতো লেখা হয়ে গেলে তার নিচে দিয়ে একটু করে দাগ দিব। এই দাগগুলো কিন্তু আগে তোমরা দিবে না, এইটা একটি করে এন্ট্রি করার পরে তারপর নিচে দিয়ে দাগ দিয়ে দেবে। তো যাই হোক, এইবার আমরা এই অঙ্কটি শুরু করব। আর উপরে দেখো, সবসময় এই যে কোম্পানির অঙ্কটা আমরা করছি সেই কোম্পানির নাম আমরা উপরে লিখবো। যদি কোনো ব্যক্তির অঙ্ক আমরা করি সেই ব্যক্তির নাম উপরে লিখবো। তার নিচে লিখবো মাল খতিয়ান এবং এর নিচে আমরা কোন পদ্ধতিতে এই মাল খতিয়ানটি করছি সেই পদ্ধতির নামটা আমরা লিখে দিব। আমরা এখানে ভারযুক্ত গড় পদ্ধতিতে, এখানে বলা আছে যে ভারযুক্ত গড় পদ্ধতিতে মাল খতিয়ান প্রস্তুত করব। আমরা ভারযুক্ত গড় পদ্ধতি এখানে ব্র্যাকেটের মধ্যে লিখে দিয়েছি। এছাড়া এই পাশে সর্বোচ্চ মাত্রা, সর্বনিম্ন মাত্রা, পুরো ফরমাইশ মাত্রা এটা লিখে রাখতে হয়। আর এই পাশে মালের বিবরণ, কোড নাম্বার, বিল নাম্বার লিখে রাখতে হয়। সাধারণত প্রশ্নপত্রে এই সমস্ত বিষয়গুলি, এই যে দুই পাশে আমি যে কথাগুলি লিখেছি, এ সংক্রান্ত কোনো তথ্য প্রশ্নে দেওয়া থাকে না। বাস্তবে যখন করা হয় তখন এই তথ্যগুলো ওখানে লিখে দিতে হয়, সেখানে তাদের কাছে ওই তথ্য থাকে। তো এইটা জাস্ট আমরা ফর্মালিটিস মেনটেন করার জন্য ওটা লিখবো। তবে তোমাদের জন্য আমি এই পরামর্শ দিব, যদি তোমাদের পরীক্ষায় অ্যান্সার করার সময় হাতে পর্যাপ্ত সময় না থাকে তাহলে শুধুমাত্র তখন তোমরা এই কথাগুলি নাও লিখতে পারো। তবেই যদি হাতে সময় থাকে অবশ্যই তোমরা ওই কথাগুলি দুই পাশে লিখে দিবে। শিক্ষার্থীবৃন্দ, এইবার প্রথমে আসি
আমার অঙ্ক ছিল 2013 সালের মার্চ মাসের 1 তারিখে প্রারম্ভিক উদ্বৃত্ত 400 একক, প্রতি একক 4 টাকা দরে। আমি এখানে তারিখের ঘরে লিখলাম 2013 মার্চ 1 এই তারিখটা। প্রারম্ভিক উদ্বৃত্ত ছিল, আমি লিখলাম প্রারম্ভিক উদ্বৃত্ত। উদ্বৃত্ত সরাসরি চলে যাবে উদ্বৃত্তের ঘরে। এই যে উদ্বৃত্তের জন্য এই অংশটা আমার রাখা, এখানে পরিমাণ, হার এবং মূল্য। এখানে দেখো প্রারম্ভিক উদ্বৃত্তের পরিমাণ ছিল 400 একক, আমি পরিমাণ লিখেছি 400 একক। হার ছিল 4 টাকা, আমি লিখেছি 4 টাকা। তাহলে 400 একক মাল 4 টাকা হারে মূল্য আসে, এটা গুণ করলে আসে 1600 টাকা। এইটা আমি লিখে ফেললাম। তাহলে 1 তারিখের যে এন্ট্রি সেইটি আমি কিন্তু পোস্টিং দিয়ে ফেললাম। এইটা দেওয়ার পরে নিচে দিয়ে একটি দাগ দিয়ে দিলাম। আশা করি 1 তারিখের লেনদেনটা কিভাবে আমি হিসাবভুক্ত করলাম তোমরা বুঝতে পেরেছো। এরপরে 7 তারিখে ইস্যু মানে বিক্রয়। ইস্যু আর বিক্রয় একই। উৎপাদনকারী প্রতিষ্ঠান তাদের পণ্যকে গুদাম থেকে কারখানায় পাঠায়, এটাকে বলা হয় ইস্যু। আবার বিক্রয়কারী প্রতিষ্ঠান তাদের পণ্য গুদাম থেকে ক্রেতার নিকট সরবরাহ করে, সেটাকে বিক্রয় বলা যায় এবং পাশাপাশি এটাকে ইস্যুও বলা যায়। তো এখানে ইস্যু লেখা হয়েছে, আমরা এখানে বিক্রয় লিখতে পারি, আবার ইস্যুও লিখতে পারি। আমরা বিক্রয় লিখেছি, যেহেতু এখানে ইস্যু লেখা আছে আমি এখানে একটু চেঞ্জ করে দিই, আমি এখানে ইস্যুই লিখে দিব। ইস্যু। ইস্যুটা ইস্যু লিখে দিই। এখানে এইটা পরেরটাও ইস্যু আছে, এটা ইস্যু লিখে দিই। প্রশ্নে যদি বিক্রয় লেখা থাকে আমরা বিক্রয় লিখব, প্রশ্নে যদি ইস্যু লেখা থাকে আমরা ইস্যু লিখব। এখানে যেহেতু প্রশ্নে ইস্যু লেখা আছে আমরা এখানে ইস্যু লিখব। আমি যদিও এখানে ইস্যু অবলিক বিক্রয় লিখে রেখেছি, কারণ কি ইস্যু আর বিক্রয় মূলত এখানে এই অঙ্কের ক্ষেত্রে একই অর্থ প্রকাশ করবে। তো যাই হোক, এবার 7 তারিখে ইস্যু ছিল 250 একক। তাহলে 7 তারিখে ইস্যুর ঘর কোনটি? এই 3টি ঘর, এই অংশটি হচ্ছে ইস্যুর ঘর। আমরা 250 একক ইস্যু, তাহলে পরিমাণের ঘরে লিখলাম 250 একক। এবার ইস্যু করব। ইস্যু করার সময় আমার দেখতে হবে আমার যে উদ্বৃত্ত আছে সেই উদ্বৃত্তে কত হারের মাল আছে। যে হারের মালটা উদ্বৃত্তে আছে আমরা সেই হারটাই এখানে ইস্যুর ঘরে লিখে দিব। তাহলে 250 একক, এখানে 4 টাকা করে হারের মাল আমার আগে উদ্বৃত্তে ছিল, সেইটাই আমি এখানে লিখলাম। এবার এটা গুণ করলে আমার মালের মূল্য দাঁড়াচ্ছে 1000 টাকা। এইবার থাকলো কত? এই 400 থেকে 250 চলে গেল, থাকলো 150। আর এই 1600 থেকে 1000 টাকার মাল চলে গেল, থাকলো 600 টাকা। এইটার হার ছিল 4 টাকা করে। অন্যভাবে আমি হিসাব করতে পারি, আমার 400 একক মাল ছিল, 250 একক চলে গেল 4 টাকা করে, থাকলে 150 একক 4 টাকা করে, গুণ করে আমি এটা লিখতে পারি। আবার ইচ্ছা করলে এটা থেকে এটা বিয়োগ করেও লিখতে পারি, একই অর্থ দাঁড়াবে। আশা করি 7 তারিখের ইস্যুটা তোমরা বুঝতে পেরেছো। এইবার আমরা নিচে দিয়ে একটি দাগ দিয়ে দিলাম। তাহলে আমি 1 তারিখ এবং 7 তারিখের লেনদেন দুটি এখানে লিপিবদ্ধ করেছি। কিভাবে করতে হয় তোমাদেরকে দেখিয়েছি। এরপরে চলে আসি আমি 8 তারিখে ক্রয় 300 একক, প্রতি একক 4 টাকা 80 পয়সা দর, 4.80 টাকা অথবা 4 টাকা 80 পয়সা, এভাবে আমরা বলতে পারি। তো যাই হোক, এখানে 8 তারিখে ক্রয় করা হচ্ছে, ক্রয় বা প্রাপ্তি। দেখো এখানে প্রাপ্তি আর ক্রয়ের জন্য এই অংশটুকু বরাদ্দ করা আছে, ইস্যু বা বিক্রয়ের জন্য এই অংশটুকু বরাদ্দ করা আছে, আর উদ্বৃত্ত লেখার জন্য এই অংশটুকু আছে। ঠিক আছে? তাহলে যেহেতু 8 তারিখে ক্রয়, কাজেই আমরা 8 তারিখে লিখলাম ক্রয়, এবং এই অংশে আমাদের প্রথমে লিখতে হবে। তাহলে কত একক? 300 একক। আমি এই যে পরিমাণের ঘরে লিখেছি 300 একক, 4 টাকা 80 পয়সা করে এইটার দাম, প্রতি এককের মূল্য। কাজে আমার মোট মূল্য দাঁড়াচ্ছে এই 300 দিয়ে 4.80 টাকা বা 4 টাকা 80 পয়সা। এটা দিয়ে 300 এককে গুণ করলে আমার টাকার পরিমাণ দাঁড়ায়
1440 টাকা। এইটা আমি এখানে গুণ করে লিখে ফেললাম। 8 তারিখে মাল কেনা হয়েছে 300 একক, প্রতি একক 4 টাকা 80 করে, ফলে মালের দাম দাঁড়াচ্ছে 1440 টাকা। এইবার এই যে ভারযুক্ত গড় পদ্ধতি আমরা করতেছি সেইটা কিন্তু আমার এখানে অ্যাপ্লাই হচ্ছে। এই জায়গাটায় ওই ভারযুক্ত গড় পদ্ধতির কাজটুকু এইখানে অ্যাপ্লাই হচ্ছে। কিভাবে হচ্ছে? আমি করতেছি, আমার আগে 150 একক মাল ছিল, আজকে আমি 300 একক কিনলাম, তাহলে ফলে আমার টোটাল মাল দাঁড়ালো 150 যোগ 300, টোটাল উদ্বৃত্ত হয়ে গেল 450 একক। আমার আগে 600 টাকার মাল ছিল, এখন 1440 টাকার মাল কিনলাম, তাহলে টোটাল মূল্য দাঁড়ালো 1440 যোগ 600, 2040 টাকা। তাহলে 450 একক মালের দাম 2040 টাকা, এইটা দাঁড়ালো। এই 450 আমি কিভাবে পেলাম? আমি 150-এর সাথে 300 যোগ করলাম, এই 450। আর এই 2040 টাকা এটা কিভাবে পেলাম? এই 600 টাকার সাথে 1440 টাকা যোগ করলাম, হয়ে গেল 2040 টাকা। এইবার আমি এই মোট মূল্যকে মোট একক দ্বারা ভাগ করতেছি। এই 450 দিয়ে এটাকে ভাগ করলে যে হারটা আসতেছে সেটা হচ্ছে 4.533 টাকা। এই হারটা আমি কিভাবে বের করলাম? 450 দিয়ে এটাকে ভাগ করলাম, ভাগ করে আমার হার আসতেছে 4.533 টাকা। এই যে আমি গড়টা বের করলাম, এই টাকাটাকেই বলা হচ্ছে গড়। এইটা যে গড়টা বের করলাম এটা ভারযুক্ত পদ্ধতিতে করলাম। সাধারণভাবে যদি আমরা গড় করি তাহলে আমরা কি করি? যে কয়টা সংখ্যার গড় করি সেই সংখ্যাগুলোর যোগফলকে সংখ্যাগুলোর সংখ্যা দ্বারা ভাগ করি। সাধারণভাবে গড় করতে গেলে সংখ্যাগুলোর যোগফলকে সংখ্যাগুলোর সংখ্যা দ্বারা ভাগ করি, এইটাকে বলে গড় বা সরল গড়। কিন্তু এইখানে আমরা কি করেছি? আমরা দুইটি মূল্যকে, এই আগে একটি মালের মূল্য ছিল, পরে একটি মালের ক্রয় করা হয়েছে, সেটার মূল্যকে, এই দুইটি মালের মূল্যের যোগফলকে ওই 2 তারিখে কৃত মোট পণ্যের, এই যে আগে ছিল 150 একক, পরে হলো 300 একক, এই দুইটা ভিন্ন তারিখের মোট এককের সংখ্যা দিয়ে ভাগ করতেছি। এই জন্য এটাকে বলা হচ্ছে ভারযুক্ত গড় পদ্ধতি। আমরা দুইটি সংখ্যা বা তিনটি সংখ্যা বা চারটি সংখ্যাকে যদি গড় করতে চাই, ওই দুইটি, তিনটি বা চারটি সংখ্যা একসাথে যোগ করে সংখ্যাগুলির সংখ্যা যদি 3টা হয় 3 দিয়ে ভাগ করি, 4 হলে 4 দিয়ে ভাগ করি, এটা গড়। আর এটা ভারযুক্ত গড় বলা হচ্ছে কি জন্য? এইটা দুইটা আলাদা আলাদা টাকা, সেই টাকাগুলোর যোগফলকে যদি আমি 2 দিয়ে ভাগ করতাম তাহলে একরকম গড় বেরোতো। আমরা কি করতেছি? সেই টাকাগুলো যোগ করে 2 দিয়ে ভাগ না করে আমরা কি করতেছি? এই যে 600 টাকা, এটা কতগুলো মালের মূল্য, সেই মালের সংখ্যা, এবং এই পরে যে 1440 টাকা, এই টাকাটা কতগুলো মালের মূল্য, সেই যে 300 একক, এই 300 একক এবং এই 150 একক, মোট 450 একক দিয়ে ওই টোটাল টাকাকে ভাগ করছি। এই জন্যে এই গড়কে বলা হচ্ছে ভারযুক্ত গড়। তাহলে ভারযুক্ত গড় পদ্ধতির কাজটা মূলত এইখানে। এছাড়া বাদবাকি যে কাজ তা কিন্তু আমরা ওই যে ফিফো পদ্ধতিতে যে মাল খতিয়ান করছি সেটা যেভাবে করেছি এটাও ঠিক সেভাবে আমরা করব। তো যাই হোক, আশা করি এই বিষয়টি তোমরা, আমি কিভাবে গড়টা নির্ণয় করলাম তোমরা বুঝতে পেরেছো। আমি আরেকবার বলি, এই টোটাল এককের পরিমাণ দ্বারা, টোটাল একক দ্বারা টোটাল মূল্যকে আমি ভাগ করেছি, ভাগ করে এই টাকাটা আমি পেয়েছি। তো যাই হোক, 8 তারিখের লেনদেনটা পোস্টিং দেওয়ার পরে আমরা নিচে দিয়ে একটি দাগ দিয়ে দিলাম। এই দাগটা দেওয়ার পরে আমার 8 তারিখের কাজ শেষ হলো। এরপরে 20 তারিখে ইস্যু 200 একক, 20 তারিখে ইস্যু 200 একক। তাহলে 200 একক ইস্যু করার সময় আমরা কি করব? আমরা দেখব এর আগের দিন আমার স্টকে কোন রেটের মাল আছে। আমরা এই 250 একক যখন ইস্যু করেছিলাম তখন আমরা দেখেছিলাম আগের দিন কোন রেটের মাল আছে। ঠিক একইভাবে 200 একক ইস্যু করার সময় আমি দেখব আগের দিনে রেটটা কত নির্ধারণ করা আছে, ওই রেটটাই কিন্তু আমি এখানে বসাবো। এবার এটাকে এটাতে গুণ করে 200 একক গুণ 4.533 টাকা গুণ করলে আমার মূল্য দাঁড়াচ্ছে 907 টাকা। এখানে দেখো, এই যেহেতু দশমিকের পরে 3টা সংখ্যা আছে, তো সে কারণে অনেক সময় দেখা যায় কি যে একটু
খুচরো পয়সা আসতে পারে। তো আমরা কি করব, আমরা যদি আমাদের 50 পয়সার বেশি হয় তাহলে এখানে 1 টাকা যোগ করে দিব, আর 50 পয়সার কম হলে সেটুকু ওমিট করব, বাদ দিয়ে দেব। এইভাবে আমরা করব। তো যাই হোক, এটা গুণ করলে 907 টাকা হয়েছে। এইবার এই মূল্যটা ব্যালেন্সটা কি হবে? ব্যালেন্সটা হবে আমার 450 একক থেকে 200 একক চলে গেল, ইস্যু করলাম, চলে গেল, থাকলো আর 250 একক। এইবার আমার আগে 2040 টাকার মাল ছিল, 2040 টাকার মাল ছিল, তার থেকে 907 টাকার মাল চলে গেল। এবার থাকলো আমার 1133 টাকার মাল, আর রেটটা ওই যে রেট ছিল সেই রেটই বসে গেল। আশা করি বুঝতে পেরেছো। নিচে দিয়ে আমি একটি দাগ দিয়ে দিলাম। এরপরে 25 তারিখে ক্রয় 200 একক, 200 একক 25 তারিখে ক্রয় 200 একক, প্রতি একক 4 টাকা 50 পয়সা হারে। তাহলে 200 একক 4.50 টাকা এই হারে ক্রয় করলে আমি ক্রয়ের ঘরে লিখেছি, গুণ করে আমার টাকায় এসেছে 900 টাকা। তাহলে এইবার উদ্বৃত্ত কী হবে? এখানেও আমার আবার সেই ভারযুক্ত গড় বের করতে হবে। কী করে বের করব? আগে মাল ছিল 250 একক, পরে কিনলাম 200 একক, তাহলে মোট মালের পরিমাণ দাঁড়ালো 450 একক। আর টাকা হলো আগে ছিল 1133 টাকা। এই পরিমাণ, যে পরিমাণ মাল স্টকে ছিল সেই স্টকে মূল্য ছিল 1133 টাকা। আজকে আমি আরও 900 টাকার মাল কিনলাম, ফলে মোট মূল্য দাঁড়ালো 2033 টাকা। এইবার এই 2033 টাকাকে আমি 450 দিয়ে ভাগ করব। এটা দিয়ে এটাকে ভাগ করলে আমার ভাগফল আসবে 4.5177। আমি 4টে সংখ্যা রেখেছি যে আমাদের কাছাকাছি একটি ফিগার, যাতে আমরা গুণ করলে কাছাকাছি একটি ফিগার পাই, সেই জন্য। তো এইভাবে তোমরা রাখতে পারো। তো যাই হোক, এইটা দিয়ে এটাকে ভাগ করে এই ভাগফল পেলাম, এইটাই হলো আমার ভারযুক্ত গড়। তো এবার নিচে দিয়ে একটি দাগ দিয়ে দিলাম। দাগ দিলে আমার 25 তারিখের লেনদেন দিয়ে কাজ সমাপ্ত হলো। এরপরে কি হচ্ছে? এরপরে 31 মার্চ তারিখে সমাপনী মজুত পণ্যের পরিমাণ ছিল 400 টাকা। দেখো, 25 তারিখে মাল ক্রয় করার পর আমার স্টক কিন্তু আমার এখানে শো করছে 450 একক, কিন্তু 31 তারিখ যে আমি সরেজমিনে গুদামে যেয়ে গণনা করে দেখলাম আমার গুদামে 400 একক মাল আছে। এখানে সেই কথাটি বলা হয়েছে 400 একক। তাহলে বাকি যে 50 একক, এই 50 একক কোথায় গেল? ওই 50 একক নষ্ট হয়ে গেছে, ওটা নষ্ট হয়ে গেছে, ঘাটতি পড়ছে। তো এই জন্যে ওইটাকে আমাদের ইস্যুতে দেখিয়ে দিই। যদি কখনো এরকম থাকে যে বছরের মাসের শেষ তারিখে যে সমাপনী মজুদ এত একক আছে, তখন দেখতে হবে যে আমার যে একক, সমাপনী এককের আগের দিন আমরা যে এন্ট্রিটা করেছি সর্বশেষ, সেইটাই যে সমাপনী উদ্বৃত্ত থাকার কথা, আমার এই 31 তারিখে সেই একই উদ্বৃত্ত যদি না থাকে, যতটা কম থাকবে ততটা ঘাটতি দেখাতে হবে, এবং সেটা ইস্যুর ঘরে দেখাতে হবে। আমি 31 তারিখে ঘাটতি দেখালাম, তাহলে কত একক? আমার 450 ছিল, এরা বলছে যে না 400 একক আছে, তাহলে 50 একক ঘাটতি। রেটটা আমি ওই একই রেট বসাবো, গুণ করে এখানে বসলো। এবার আমি কি করব? এই 450 থেকে 50 ইস্যু হয়ে গেল, এটা ইস্যু দেখালাম ঘাটতিজনিত কারণে, থাকলো 400। আর 2033 টাকা থেকে এইটার গুণফল 226 টাকা। এই টাকার মাল আমার ঘাটতি হয়েছে, ঘাটতি বাদ দিলে আমার থাকতেছে এইটা থেকে এটা বিয়োগ করে আমি এখানে বসাবো, বসাবে হলো 1860 টাকা। এইভাবে আমি সমাপনী তারিখের যে সমাপনী মজুদের পরিমাণ, সেই মজুদটা আমি ঠিক রাখবো। এরপরে নিচে দিয়ে একটি দাগ দিয়ে দিলে আমার কিন্তু ভারযুক্ত গড় পদ্ধতিতে মাল খতিয়ান প্রস্তুত করা হয়ে যাবে। তোমরা ইচ্ছা করলে এরপরে আরেকটু বাড়িয়ে এই প্রাপ্তি বা ক্রয়ের পরিমাণ এটা যোগ করে এখানে দেখাতে পারো, মূল্যটা যোগ করে দেখাতে পারো। বিক্রয় বা ইস্যু এইটারও পরিমাণ যোগ করে দেখাতে পারো, মূল্যটা যোগ করে দেখাতে পারো। এরপরে নিচে দিয়ে একটি দাগ দিয়ে দিবে। তো যাই হোক শিক্ষার্থীবৃন্দ, এই ছিল আমাদের ভারযুক্ত গড় পদ্ধতিতে মাল খতিয়ান প্রস্তুত করার পদ্ধতি। এ সম্পর্কে আমরা এই উদ্দীপকটি উপস্থাপনের মাধ্যমে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। আশা করি বুঝতে পেরেছ। পরবর্তীতে নতুন কোনো সমস্যা নিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে। ততদিন পর্যন্ত তোমরা ঘরে থাকো, নিরাপদে থাকো, এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ সকলকে।